আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে ঠিক এই মুহূর্তে যখন কথা বলছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে 1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে আছে। লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক। সরাসরি আমরা আমেরিকাতে যুক্ত হতে চাই, স্টেডিয়ামের বাইরে আমাদের সহকর্মী মুজদেবিন তারেক রয়েছেন, তার সঙ্গে যুক্ত হব। ইন্টেন্সিটির জায়গাটা, ভাইবের জায়গাটা, সেখানে উদযাপনটা কেমন চলছে সেই জায়গাটা জানতে চাই। তারেক, প্রথমে জানতে চাইবো আপনি যে জায়গাটায় আছেন, ডেফিনেটলি স্টেডিয়ামের আশেপাশে বা সব জায়গাতে সবাই খেলা দেখছেন, ফ্যান জোনস আছে। প্রথমত জানতে চাইবো, মেসি যখন পেনাল্টিটা মিস করলেন, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন? মেসি পেনাল্টি মিস করবেন এবং কিছুটা অপ্রত্যাশিত এবং কিছুটা প্রত্যাশিত সামি। কারণ মেসির পেনাল্টি মিসের সাথে পরিচিত আর্জেন্টিনার সমর্থকরা। তবে সবচেয়ে অবাক করেছে, আমরা এখানে বসে মাঠের বাইরে আমরা দর্শক আর্জেন্টিনা সমর্থকদের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করছিলাম। আর তারা বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছিলেন যে মেসি পেনাল্টি মিস করেছে, ওই তো আবার গোল করবে, এবং আলটিমেটলি হলো কিন্তু তাই। যেটি এর আগে আমরা কাতার বিশ্বকাপে দেখেছিলাম যে পোল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করেছিল, তখনও তাদের খুবই স্বাভাবিক একটা রিয়াকশন ছিল যে মেসি পেনাল্টি মিস করতেই পারে, কারণ মেসি আবার গোল করবে। তো আজকেও এখানে একই জিনিস, একই সিনারিওটা আমরা দেখলাম, এবং দিন শেষে মেসির প্রতি যে তাদের বিশ্বাস এবং আস্থার জায়গা, সেটি কিন্তু মেসি প্রথমার্ধেই তিনি প্রমাণ করে দিলেন এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। একটা গোলে কতগুলো রেকর্ড করলেন, নিশ্চয়ই এই বিষয়ে আমরা সামি আলাপ করবো। এবং এই মুহূর্তে পুরো আমি একদম ডালাসের এটিএনটি স্টেডিয়ামের পাশেই দাঁড়িয়ে আছি, এবং এতক্ষণ এখানে আর্জেন্টিনার সমর্থকদের পদচারণায় মুখরিত ছিল। যারা টিকিট পাননি তারা এখানে ছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে মেসি গোল পাওয়া বা করা সেই মুহূর্ত সাক্ষী হওয়ার জন্য তারা আশপাশে বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছেন এবং টেলিভিশনে ম্যাচটা দেখার চেষ্টা করছেন, যে আর্জেন্টিন সমর্থকরা যারা হচ্ছে স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাননি। সামি, তারেক, ইন দ্য মিন টাইম আপনার সঙ্গে আমি কথা বলছি এবং যখন আমাকে ফ্রেমে দেখানো হচ্ছে, দর্শকরা চিন্তা করতে পারেন যে কেমন হোস্ট ভাই, ওই পাশে কথা বলছে একজন আর এখানে ফোনের দিকে দেখছে, চুরিবিদ্যাটা করছে, আসলে ম্যাচ দেখার চেষ্টা করছে। এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচ আসলে ম্যাচ দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি একটু ডামিটার কথা তারেক জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই দেখেছেন, আলমাদা সেই ডামিটা করেছেন যতটুকু আমি আসলে দেখতে পেয়েছি, এবং দ্যাট ওয়াজ সামথিং এলস। যে টেলিপ্যাথিক একটা কানেকশনের জায়গাটা, ডেফিনেটলি এটাই মনে হয় আর্জেন্টিনার এই টিমটাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করেছে, এবং দে আর হেডিং টুয়ার্ডস ফর দেয়ার কনজিকিউটিভ সেকেন্ড চ্যাম্পিয়নশিপ অ্যাকচুয়ালি। যে ডামিটা দিয়েছেন এবং মেসি ওই জায়গাটায় আছেন, এটা তো বোঝার কথা না, তাকিয়েছিলেন অন্যদিকে, ডামি দিয়েছেন, মেসি রিসিভ করেছেন, দেন শট নিয়েছেন। হোয়াট ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি? আমি নিশ্চয়ই আপনার 2002 সালের সেই ফাইনালের কথা মনে আছে, ব্রাজিল এবং জার্মানির যে ফাইনালটা হয়েছিল। ঠিক আলমাদার পজিশনে ছিলেন রিভালদো, এবং সেখান থেকে রোনালদো গোলটা করেছিলেন। সেই একই চিত্রনাট্য কিন্তু আজকে এই ডালাসের এটিএনটি স্টেডিয়ামে দেখা গেল। এবং আপনি যেটা বলছিলেন যে টিম কম্বিনেশন, যে এই দলটা দীর্ঘদিন ধরে খেলছে, এবং স্কালোনি, আমরা শুনছিলাম যে অনেকগুলো পরিবর্তন আসবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটাকে ঘিরে, কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র মন্টিয়েল, যিনি কিছুটা চোট পেয়েছিলেন, তাকেই পরিবর্তন করলেন এবং মলিনা তাকে কিন্তু খেলালেন। আর বাকি পজিশন গুলো, এই আলমাদাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আলমাদা এই ম্যাচে শুরু একাদশে থাকবেন কিনা। হয়তো এরকম একটা দামি, এরকম একটা গোল হবে, এই বিশ্বাস থেকে হয়তো স্কালোনি কিন্তু আলমাদাকে শুরু একাদশে খেলেছেন, এবং লিওনেল মেসি তার কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে গেছেন। যেটা বলছিলাম যে 2002 সালে সেই ফাইনাল, এবং এটাই হয়তো লাতিন ফুটবলের সৌন্দর্য, যেটা হচ্ছে দীর্ঘদিন পর পর আসে, এবং লাতিন ফুটবল, সেটা ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, তাদের মাধ্যমে কিন্তু এটা দেখা যাবে ভাই। আর নিঃসন্দেহে একটা পেনাল্টি মিসের পর যেভাবে একটা গোল হলে দর্শকরা তৃপ্ত হতে পারেন, আগের পেনাল্টি মিসটা ভুলে যেতে পারেন, ঠিক সেরকমই একটা গোল কিন্তু করেছেন লিওনেল মেসি, এবং করিয়েছেন তার মেদিনা থেকে, তারপর আলমাদার যেটা, আমি সেইখান থেকে সব মিলিয়ে মনে হয় যে এটা মনে রাখার মতো গোল। যেটা বুঝলাম সেই 2002 আর 2026, মানে 24 বছর ব্যবধানে এরকম একটা চিত্রনাট্য বিশ্বকাপে আমরা দেখতে পেলাম। তারেক, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ধরনের গেগেন প্রেসিং যে টাইপের টিমগুলো খেলে, তাদের এগেনস্টে আলভারেজের মতো প্লেয়ারদের একটা পসিবল পটেনশিয়ালিটি আমরা জানি। সো সেকেন্ড হাফে ডেফিনেটলি উই আর গোয়িং টু সি আলভারেজ, এবং সেই সঙ্গে সিমিওনের ব্যাপারেও কথা হচ্ছিল যে সেই জায়গা থেকে তার ইম্প্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে। নিঃসন্দেহে হুলিয়ান আলভারেজ বড় মঞ্চের জন্য, আমি সবসময় বলি যে আর্জেন্টিনাদের জন্য সবচেয়ে শক্তির জায়গা, বড় শক্তির জায়গা, বিশেষ করে নাম্বার 9 আক্রমণ থাকে, কারণ সে আtletico মাদ্রিদ হয়ে দারুণ মৌসুম খেলেছে।
যদিও লাউতারো মার্টিনেজ ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়ে তিনি দারুণ খেলছেন, কিন্তু আপনি যদি দেখেন সেটা তার দুর্ভাগ্য হতে পারে, বা যেভাবে আপনি বলেন বিশ্বকাপ মঞ্চে লাউতারো মার্টিনেজ তিনি কিন্তু এখন পর্যন্ত গোল শূন্য, মানে বিশ্বকাপের মঞ্চে কেন জানি গোলটা পাওয়া হচ্ছে না লাউতারো মার্টিনেজ, বা সে অর্থে তিনি এই জায়গাটায় নিজেকে মেহনত করতে পারছেন না। ঠিক একই জায়গায় জুলিয়ান আলভারেজ দারুণ ভাবে সফল। কাতার বিশ্বকাপের থার্ড ম্যাচ থেকে তিনি সুযোগ পেয়েছিলেন, এরপর তিনি বেশ কিছু গোল করেছেন, পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন, আরো দুটি ম্যাচে গোল করেছেন, 4টা গোল করেছিলেন সব মিলে, এবং আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে মেসির পরে যদি আপনি বলেন সেই জায়গাটায় দারুণ ভূমিকা রেখেছিলেন। এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যেহেতু আপনি বলছিলেন যে হাই ইন্টেন্সিটি ফুটবল হবে, সেই জায়গাটায় হয়তো আমরাও প্রত্যাশা করেছিলাম জুলিয়ান আলভারেজ শুরুর একাদশে তিনি হয়তো থাকবেন, কিন্তু স্কালোনি তিনি লাউতারো মার্টিনেজই ভরসা রেখেছেন, এবং জুলিয়ান আলভারেজ হয়তো তিনি বিকল্প হিসেবে নামবেন এবং তার কাছ থেকে সেই যে প্রত্যাশা তাকে নিয়ে সেই জায়গাটায় হয়তো তিনি তার প্রত্যাশার বা সামর্থ্যের প্রমাণটা দেবেন। তবে মেসি, আমি যেটি বারবার বলি যে একটা দলে মেসি থাকলে বাকিটা আসলে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়, মেসি সেটাই করেন বারবার। যেখানে লাউতারো মার্টিনেজ গোল পাচ্ছেন না, কিন্তু ঠিকই মেসি তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু মেসি ঠিকই দিন শেষে গোলটা আদায় করে নিচ্ছেন, এবং বিশ্বকাপে টানা 6টা ম্যাচে তিনি গোল করেছেন। এটা আসলে কিভাবে বলবো আমি যে মেসির দ্বারা এটা সম্ভব, এবং শুধুমাত্র টানা 6টা গোল করা নয়, একের পর এক রেকর্ড তিনি ভেঙে চলে একাকার করে দিচ্ছেন। সব মিলিয়ে জুলিয়ান আলভারেজ হয়তো সুযোগ পেলে সেই জায়গাটায় তিনি হয়তো তার সামর্থ্যে প্রমাণ দেওয়ার অপেক্ষায় আছেন। সামির, তারেক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুজদেবিন তারেক স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এবং গোলটা দেখার সময় আমার কাছে সেটাই মনে হচ্ছিল, সে ডামির জায়গাটা, যে ডামিটা আলমাদা দিয়েছেন, রিভালদো সেটা 2002 বিশ্বকাপে দিয়েছিলেন, এবং রোনাল্ডো পরবর্তী সময় গোল করেছিলেন। কোইন্সিডেন্টাল ফ্যাক্ট হচ্ছে ওইটা জার্মান টিম ছিল, এটাও কিন্তু জার্মান কোচের আন্ডারে করা টিম। সো আলটিমেটলি এই জায়গাটাতে ডেফিনেটলি এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, এবং তারেক বা আমার মতো ওই জেনারেশনের যারা, আমরা আসলে বিষয়টাকে অনেক বেশি মাত্রা রিলেট করতে পারি 2002 বিশ্বকাপে সেই রিভালদোর গোলটার সঙ্গে। ঠিক এই পর্যায়ে আমাদের আজকের দিনের যারা গেস্ট আছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই, এবং সত্যি কথা বলতে আজকে আমাদের ফরম্যাটটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছি। আমরা একপাশে খেলা দেখবো, সেই অনুযায়ী আমরা বিশ্লেষণ করতে থাকবো, কথা বলতে থাকবো। দুজন কমেন্টেটর আমাদের সঙ্গে আছেন, টু বি ভেরি অনেস্ট, ওই দুজন কমেন্টেটরের সঙ্গেও দেখবো তাদের কমেন্ট্রি স্কিলটা আসলে কতটুকু তারা প্রস্ফুটিত করতে পারেন। পিয়াল আছে আমাদের যমুনা স্পোর্টসের সদস্য, 2002 বিশ্বকাপের কথা বলছিলাম, পিয়াল সেই 2002 বিশ্বকাপে জন্মায় নাই, বাট এক বছর বয়স ছিল তখন। কত? এক বছর বয়স ছিল। ওকে, তার মানে সেটা দেখার কথা না আর কি। দ্যাট মিনস 94 এর ওয়ার্ল্ড কাপটা আমার যেরকম অবস্থা ছিল, 2002 ওয়ার্ল্ড কাপটা আপনার সেরকম অবস্থা ছিল, বাট রিভালদোর সেই গোলটার সঙ্গে এই বিষয়টার মিল আছে। ইন দ্য মিন টাইম আমি দেখার চেষ্টা করছিলাম ম্যাচ শুরু হয়েছে কিনা, ম্যাচ এখনো শুরু হয় নাই, দর্শকরা মনে করতে পারে একটু পর পর আমি ফোন দেখছিলাম, বাট এপাশ থেকে যদি শুরু করি, পিয়ালকে দিয়ে যদি আমি শুরু করি, পারভেজ আছে, রঞ্জন আছে, মেসির যে পেনাল্টি মিসটা, আপনি কিছু একটা আমাকে বলছিলেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে মেসির পেনাল্টি মিসটা কিছু একটা ডিকোড আপনি করেছেন। দেখেন, গোলকিপারের বা সাইডে ছিল শটটা। আপনি যদি মেসির বিখ্যাত পেনাল্টি মিসগুলো দেখেন, রঞ্জন দা হয়তো মনে করতে পারবেন, পারভেজ ভাইও মনে করতে পারবেন, আপনিও মনে করতে পারবেন। চেলসির এগেনস্টে 2012-তে চ্যাম্পিয়ন্স লিগে, পারভেজ ভাই মনে আছে নিশ্চয়ই, ওই ম্যাচে বার্সা বাদ পড়ে যায়। পেনাল্টি মিসটা ছিল পিয়েতর চেকের এগেনস্টে বাম পাশে গোলকিপারের, এবং তিনি উপর দিয়ে মেরেছিলেন, খুব সম্ভবত বারে লেগেছিল, এবং ম্যাচ শেষে তিনি বলেছিলেন যে চোখে চোখ পড়ে গিয়েছিল পিয়েতর চেকের সাথে। যখন তার চোখে চোখ পড়ে যায়, গোলকিপার এবং শুটারের যখন চোখে চোখ পড়ে যায়, বিষয়টা কিন্তু ডিফিকাল্ট। গোলকিপার বুঝে ফেলেন যে কোন দিকে মারতে পারেন, এবং বুঝে ফেলেছিলেন, তখন আর কি তার উপরে মারা ছাড়া ওয়ে ছিল না। আর পিয়েতর চেক এতটা লম্বা, তিনি এতটা জোন কাভার করতে পারেন তার বাহাত দিয়ে, ওই জায়গাটায় টপেই মারতে হতো, এবং তিনি মিস করেছেন। তার আরেকটা পেনাল্টি মিস চিলির এগেনস্টে 2016 ফাইনালে, যেটা হেরে তিনি অবসর নিয়েছিলেন কোপা আমেরিকায়, সেটাও যদি মনে করে দেখেন, উপর দিয়ে মেরেছিলেন, মিস। 2022-এ পোল্যান্ডের এগেনস্টে, সেজনির এগেনস্টে তার বাপাশে মেরেছিলেন, মিস। এই ম্যাচটাতেও তিনি বাপাশে মেরেছিলেন, মিস। তার যে টপ ফেমাস বলবো না, আসলে বিখ্যাতই বলতে হচ্ছে, না বলতে চাইলেও বিখ্যাত যে পেনাল্টি মিসগুলো দেখেন প্রতিটা বাম পাশে, এবং জিনিসগুলো কিন্তু বোঝা যায়। এই যে গোলটা আপনি আমাকেই বলছিলেন যে গোলকিপার হয়তো আশা করছিলেন যে তার লেফটে মারবে,
তিনি রাইটে মেরেছেন, গোলে কনভার্ট করতে পেরেছেন। এই জায়গাটায় মনে হয় মেসিকে আসলে শেখানোর কিছু নাই, মেসি এই জায়গাটা একটু শিখতে হয়তো ওকে, এই পারেন। জায়গাটায় মেসির একটা ব্যাপার আছে, মেসির গোল দিতে আসলে পেনাল্টি লাগে না। রঞ্জন সেই জায়গাটাও তবে এগ্রি করবেন, পারভেজ সেই জায়গাটা আছেন। পারভেজ, আমরা এই পাশে আসলে আমরা শুরু হয়ে গেছে, ম্যাচ দেখছি, খেলা শুরু হয়ে গেছে অলরেডি, একটু আগেই শুরু হলো, একটু আগে শুরু হলো। ফার্স্ট হাফটা যদি একটু বলি, যে ফার্স্ট হাফটা যেটা আমরা গেগেন প্রেসিং নিয়ে কথা বলছিলাম আলটিমেটলি, এবং শুরুর কিছু সময় বাদে কিন্তু প্রেস করেছে অস্ট্রেলিয়া, বাট আর্জেন্টিনাকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখলাম যে একটু ওয়াইডার স্পেস নিয়ে খেলেছে। মলিনা এই পাশ থেকে উঠেছে, ওই দিক থেকে দেখছিলাম মেদিনা উঠছেন, সবকিছু মিলিয়ে ডেফিনেটলি তারা সময় বুঝে, সিচুয়েশন বুঝে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। হ্যাঁ, আর্জেন্টিনার কিন্তু 2টা মাত্র শট অন টার্গেট ছিল ফার্স্ট হাফে, এবং আমরা যদি দেখি মাত্র 7টা শট তারা টোটালি নিতে পেরেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ছিল যে যখন শুরু থেকে আর্জেন্টিনা বুঝতে পেরেছে যে মাঝখান থেকে আসলে কোনো ধরনের স্পেস তাদেরকে প্রোভাইড করা হবে না, 4-4-2 3টা লেয়ারে দাঁড়িয়ে অস্ট্রিয়া কিন্তু তাদের ডিফেন্সিভ ফরমেশনটা সাজিয়েছিল এবং প্রেস করছিল তারা বেশ কিছু ট্রিগার মেনটেন করে। যখনই মেসির আশপাশে বলটা আসছে তখন কিন্তু শুধুমাত্র মেসি নয়, মেসির কাছে 2জন প্লেয়ার আসছিলেন এবং সামনে যে 2জন ফরওয়ার্ড রান নিতে পারেন, আলমাডা এবং লাউতারো মার্টিনেজ, তাদেরকেও কিন্তু ম্যান ফর ম্যান 2জন সেন্টার ব্যাক ধরে রাখছিলেন। সুতরাং খুবই ন্যারো, খুবই থ্রু দ্য সেন্টার ডিফেন্সিভ অ্যাপ্রোচটাই গিয়েছিল অস্ট্রিয়া। তবে তারপর আমরা যেটা দেখলাম যে আর্জেন্টিনা হঠাৎ করে তাদের 2 ফুল ব্যাককে মোটামুটি ম্যাচের 15-16 মিনিটের পর থেকে তারা বলে দিয়েছে যে মেদিনা এবং মলিনা দুজনকেই ওপরের দিকে চলে যেতে, কারণ ওয়াইড স্পেসেসে কোনো প্রোটেকশন নেই অস্ট্রিয়ার, তারাও কিন্তু পুরোটা ন্যারো দাঁড়িয়েছিল। এবং যখন থেকে আর্জেন্টিনা মাঠটাকে বড় করা শুরু করেছে, ওয়াইড পজিশন থেকে তারা শুরু করে দিয়েছে খেলানোটা, তখনই কিন্তু সমস্যাটা হয় অস্ট্রিয়ার। তারাও একটু ভেবাচাকা খেয়ে গেছে যে এখন কিন্তু একজন ওয়াইড প্লেয়ারকেও মার্ক করতে আসতে হবে, সুতরাং মাঝখান থেকে একজন প্লেয়ার মিসিং হয়ে যায়। তো এই ব্যাপারটা ঘটতে ঘটতেই ইভেন দ্য গোল ইটসেলফ যেটা আমরা দেখলাম, সেটাও কিন্তু ওই মেদিনারই একটা ওয়াইড পজিশন ক্রস থেকে এসছে। এবং সেখানে যে টেলিপ্যাথিক কানেকশনের কথা বলছেন, যারা দর্শকরা খেলাটা দেখেছেন বা গোলটা দেখেছেন তারা তো বলতেই পারছেন কি, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফিনিশ, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য অ্যাসিস্ট, আমার কাছে মনে হয় ওই আলমাদার ডামিটা সেটা কিন্তু এই গোলে একটা বিশাল বড় কন্ট্রিবিউশন রেখেছে। এবং শুধু ডামি নয়, সাধারণত কিন্তু পা উঠিয়ে বলেন যে ডামি, মানে পাটা সরাচ্ছেন, এত ন্যাচারালি করেছেন দেখে মনে হলো তার বডির ভেতর দিয়ে বলটা চলে গেছে। সো এরকম ন্যাচারাল টেলিপ্যাথিক কানেকশন, এই ব্যাপারটা পাওয়াটাই খুবই রেয়ার, এবং মেসি ডিজার্ভস দিস কাইন্ড অফ আ গোল, তার রেকর্ড ব্রেকিং গোলের জন্য। রঞ্জন, এই পাশে একটা টেলিভিশন আছে, আমরা কিন্তু আমরা দেখতে এটাও কাছ থেকে দেখতে পাচ্ছি। একটু আগে ফাউলও বোধহয় হলো অলমোস্ট, কারণ মেসিও পড়ে গিয়েছিলেন, রোমেরো তিনি পড়ে গিয়েছিলেন। দেখুন না, পিয়াল তো অনেক কিছু বললেন এবং ইতিহাস নিয়ে বেশ ভালো জানেন ফুটবলের। আর এ পাশে তো অ্যানালিস্ট আছেন যিনি আসলে যে আশরাফ হাকিমের চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছেন এবারের বিশ্বকাপে, সব জায়গায় তাকে দেখছি। আর আপনি তো আমাদের মেসি। হ্যাঁ, তো সব মিলিয়ে আমি আসলে ওই ফুটবল আমার কাছে 50% প্লাস কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল, বাকি 50% হয়তো টেকনিক। কিছু কিছু জায়গায় টেকনিক কাজ করে না, টেকনিকও থেমে যায় একেবারে টপ পিক মোমেন্টে, যেটা লিওনেল মেসি পেনাল্টিটা মিস করলেন। কিন্তু আবার কিছু জায়গায় ওই সাইকোলজিটা কাজ করে যে গোল দিতে হবে, কারণ টেকনিক কিন্তু ফুটবল বিশ্বে সবারই আছে এবং ফুটবল ইজ ফাস্টার দেন হিউম্যান এখন। সুতরাং ফুটবল ডিসাইড করে কি হবে, আমার মনে হয় যে স্ক্রিপ্টেড সবই। লিওনেল মেসি এভাবে গোল করে তার 17তম গোলটা করবেন, এটাই বোধহয় লেখা ছিল। এবং বলে না যে হ্যাঁ, আর্জেন্টিনার অনেক ট্রফি হয়তো, অনেক পাতানো পেনাল্টি, অনেক কিছুই, তো সেই জায়গায় আমার মনে হয় যে হ্যাঁ, মানে এটা যদি ফুটবল বিধাতা থাকেন, তিনি নিজেই স্ক্রিপ্ট লিখেছেন লিওনেল মেসির জন্য। ডিজার্ভিং জায়গায় আসলে ডিজার্ভিং জিনিসটাই পেয়েছে। আমরা একটু আমাদের আরো কিছু দর্শকের সঙ্গে যুক্ত হতে চাই। আমি যতটুকু জানি যে বনানীতে আর্জেন্টাইন সমর্থকরা তারা একসঙ্গে খেলা দেখছেন একটা জায়গা থেকে, আমাদের আমন্ত্রণও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। তারা যে জায়গাটায় দেখছেন সেখানে ইন্টেন্সিটিটা কেমন রয়েছে, আমি যদি ঠিক এই মুহূর্তে যুক্ত করতে চাই, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডেফিনেটলি তিনি দেখাচ্ছেন সেই জায়গাটাতে সবাই একসঙ্গে বসে খেলা দেখছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের রিপোর্টার হিসেবে কাজ করছেন, আপনি একটু বলবেন যে আপনি যে জায়গায় খেলাটা দেখছেন আপনারা সবাই একসঙ্গে, কেমন ইন্টেন্সিটি সেখানে বিরাজ করছে এবং সেই সঙ্গে আপনারা কেমন এনজয় করছেন, মেসির যে গোলটা কেমন চিৎকার ছিল। ওভার টু ইউ। খুব সম্ভবত অডিওর একটা ঝামেলা হচ্ছে সেই জায়গাটাতে। আরেকটু আমার মনে হয় যে আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে যদি কথা বলা হয়, তাকে যদি প্রপার ইনস্ট্রাকশনটা দেওয়া হয়, তাহলে হয়তোবা আমরা তাকে আবারও যুক্ত করতে পারবো। আমরা ফিডটা পাচ্ছি, বাট অডিওটা এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে পাচ্ছি না।
51 মিনিটের খেলা ওকে, সাউন্ডটা পাওয়া গেছে। আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? একটু দেখি আপনার কথাটা আমি শোনার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, এক কথায় অসাধারণ। আমরা যেখানে খেলা দেখছি, আমি একটু অনুরোধ করবো চারপাশে দেখিয়ে দিতে। দর্শকরা খুবই উচ্ছ্বসিত, বিশেষত যখন আর্জেন্টিনা প্রথম পেনাল্টিটি পেয়ে যায়। ব্যাপারটি অসাধারণ ছিল যে মেসি এই মিশে আরেকটা গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু লিওনেল মেসি অলৌকিকভাবে বলা চলে সেই পেনাল্টি মিস করলেন, যে পেনাল্টিটা লিওনেল মেসি হয়তো মিস করার কথাই ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি মেসি একাধিক অ্যাটেম্পটে খুব সেন্ট্রালি সে কিন্তু উঠে গিয়েছে উপরে এবং গোল করার চেষ্টা করেছে। বেশ কিছু আক্রমণ কিন্তু মেসিরই প্রতিহত করেছে এবং তখন দর্শকদের যে উত্তেজনা কিংবা যে হতাশা, সেটি এক প্রকার দেখার মতো ছিল। এবং অবশেষে যখন লিওনেল মেসি গোলটি করলেন, সেটি একদম বাঁধ ভাঙা উল্লাস যাকে বলে। এবং বলা চলে ধীরে ধীরে আর্জেন্টিনা কিন্তু শুরুতে বেশ অগোছালো খেললেও ধীরে ধীরে তার ছন্দে ফিরে এসছে, অস্ট্রিয়াকে রিড করে এখন নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলছে। সো দর্শকরা সবাই বেশ আশাবাদী। এবং আপনি কি কয়েকটা আমি যদি রিয়াকশন নিতে 2022 পারবেন? আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, কয়েকটা রিয়াকশন কি নিতে পারবেন যে মেসির পেনাল্টিটা হ্যাঁ, মিস অবশ্যই, করার পর অবশ্যই। রিয়াকশন কেমন ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা যমুনা টিভিতে লাইভ আছি। মেসি পেনাল্টি মিস করার পর আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল? আসলে মেসি পেনাল্টি মিস করবে এটা তো আমরা আশা করতে পারি না, বাট আমার কনফিডেন্স ছিল যে মেসি কামব্যাক করবে। কারণ আমরা দেখতে পেয়েছি মেসি একটা দুর্দান্ত গোল করেছে, ডামিটা ছিল অসাধারণ। মানে এই যে আমরা সবসময় বলি যে আর্জেন্টিনার প্লেয়াররা মানে মেন্টালি এন্ড হার্ট দিয়ে কানেক্টেড। সো মানে আমরা জানতাম যে যে ডামিটা আলমারা করেছে মেসি পিছনে পিছনে ছিল, and it was a fantastic goal. মেসি যে পেনাল্টি মিস করেছে এটা পুষিয়ে দিয়েছে। ওকে, আমার কাছে মনে হয় যে যিনি কথা বলেছেন পিয়াল রঞ্জন, হ্যাঁ। আমার মনে হয় যে যিনি কথা বলেছেন যথেষ্ট প্রফেশনালিজমের সঙ্গে কথা বলেছেন এবং একদম প্রফেশনাল রিপোর্টারদের মতোই কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাকে জানাতে চাই, গোল হয়ে গেল নাকি এর মধ্যে? না, একটা কি ফ্রি দেখছি? কিক পেয়েছিলেন লিওনেল ও না। মেসি, কিন্তু আসলে গোল হয়নি, প্রায় 35-40 গজ দূর থেকে। ওকে পিয়াল, ওই পাশ থেকে যদি একটু দেখি এই মুহূর্তে অস্ট্রিয়া যেভাবে খেলছে আসলে সেই জায়গাটা থেকে তারা নর্মালি একটু যেটা হয় যে ওই হাই প্রেসিংটাই করে কিংবা লো ব্লকে খুব কম খেলে, বাট আজকে এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? জার্মান কিংবা জার্মানির আশেপাশে যেসব দেশগুলোতে যেসব দলগুলো ফুটবল খেলে তারা একটু হাই প্রেসিং ফুটবল খেলে এবং আমাদের অ্যানালিস্ট এটা হয়তো রিলেট করতে পারবেন। এবং বুন্দেসলিগায় যে ধরনের ফুটবলাররা খেলেন অনেক কিন্তু ফাস্ট ফুটবল হয়। আমরা বলেও থাকি যে বুন্দেসলিগা এবং রিসেন্টলি লিগ ওয়ানেও এটা দেখা যাচ্ছে, অনেক বেশি ফাস্ট ফুটবল হয়, শারীরিক ফুটবল অনেক বেশি হয়। সো এজন্য অস্ট্রিয়ার অ্যাগেনস্টে আর্জেন্টিনার অনেকেই সম্ভাবনাটা সেভাবে দেখছিলেন না সামি। বাট আর্জেন্টিনা বড় দলগুলো যেটা হয় তারা যে কোনো একটা ওয়ে বের করে ফেলে। আপনি যেটা ডিকোড করলেন যে তারা অনেক বেশি ওয়াইডার ফুটবল খেলছে এবং তারা কিন্তু একটা দ্বিধায় পড়ে গিয়েছে। এবং একটু থামাতে চাইবো এই কারণে, একটু পারভেজ এই জায়গাটায় যেখান থেকে অস্ট্রিয়া আসলে ফ্রি কিকটা পেয়েছে, হাউ মাচ ডেঞ্জারাস ইট ইজ এবং আর্জেন্টিনার ডিফেন্সিভ কৌশলটা এই মুহূর্তে কেমন হবে? কোয়াইট ডেঞ্জারাস। বক্সের ঠিক বাইরে লেফট সাইডে একটা ফ্রি কিক পেয়েছে এবং সেটার পেছনে আসলে সাবিৎসার দাঁড়াচ্ছেন, যিনি দলটার মূল সেট পিস টেকার। যদি অ্যালাবার পাশাপাশি বলি, অ্যালাবা লেফট ফুটেড, সাবিৎসার রাইট ফুটেড, এবং তিনি যে অ্যাঙ্গেলটা পেয়েছেন এখান থেকে গোলে সরাসরি শটও নিতে পারেন। তবে ছোট বক্সের ভিতরে কিন্তু আমরা একটা জটলাই দেখছি। আমরা অনেকগুলো, তার কিন্তু লং রেঞ্জে গোল করার রেকর্ড রয়েছে ডর্টমুন্ডের হয়ে। তার যে বল স্ট্রাইকিং অ্যাবিলিটি সেটাকে অনেকেই টপ নচ বলেন। তো তিনি পাওয়ারে মূলত হিট করেন, তিনি আসলে সেই খুব একটা কার্ভ নিয়ে আসতে পারেন না। তো দেখা যাক তিনি ফ্রি কিকটা নেন নাকি সাথে আরো একজন আছেন তিনি নেন, দুজন অপশন হিসেবে আছেন। তবে বক্সের ভিতরে মনে হচ্ছে ইনডিরেক্ট ফ্রি কিকই হবে। ডিরেক্ট ফ্রি কিক নেওয়া হয়েছে এবং এমি মার্টিনেজ হি হ্যাড সাম ওয়ার্ক। রঞ্জন, এই জায়গাটা একটু আপনার কাছে আসবে, একটু কাব্যিক ভাষায় আপনি যেরকম রাবীন্দ্রিক কাব্যিক ভাষায় ব্যাখ্যা করেন, এমি মার্টিনেজের সেভটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা আসলে প্রেমিকা, হ্যাঁ সেটা আসবে আর কি। আমি ভাবছিলাম যে ভাত খাওয়ার মতোই সহজ, মানে না, প্রেমিকা কঠিন ছিল না, কিন্তু প্রেমিকার মনে আসলে বলা যায় ছোঁ মেরে একটা জায়গা নেয়া, সেরকম তার তো মিস হয় না। এটা বল তার কাছে অন্যরকম আলিঙ্গন, তিনি বলকে যেভাবে করেন, প্রেমিকাকে যেভাবে প্রেমিক আলিঙ্গন করে, কিছু কিছু সময় আছে যে তাকে জাস্ট ছুঁয়ে দিতে হয়, তিনি চলে যান। আবার যখন তার ডি বক্সের ভেতরে আসে কিংবা অন টার্গেটে আসে তখন তিনি আলিঙ্গন করেন। তো যখন ছুঁয়ে দিয়েই কাজ হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য,
তখন জাস্ট লিভ ইট। না, এই প্রেম উপাখ্যানের ব্যাপারে রঞ্জন শান্ত অনেক বেশি মাত্রা অভিজ্ঞ এবং তিনি অনেক বেশি জানেন এবং অনেক ভালো এক্সপ্লেন করতে পারেন। সেই কারণে তাকে আসলে সেই প্রেম আলিঙ্গনের ব্যাপারটাকে এক্সপ্লেন করতে দেওয়া। এমি মার্টিনেজ তিনি বলটাকে ছুঁয়ে দিয়েছেন কোমল স্পর্শে এবং তার পরবর্তী সময় বলটা বেরিয়ে গেছে। এই মুহূর্তে এখনো 1-0 এগিয়ে আছে আর্জেন্টিনা। ছোট্ট একটা বিরতি নিব। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আমাদের সঙ্গে থাকবে। আমি সত্যি কথা বলতে ঠিক এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের নামটাই ভুলে গেছে। আমাদের অনুষ্ঠানের নামটা যেন কি, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আমন্ত্রণ আরও একবার। আসলে খেলা দেখার মধ্যে এত বেশি মাত্রায় মত্ত ছিলাম, ব্যস্ত ছিলাম, যে কারণে সত্যি কথা বলতে অনুষ্ঠানের নামটাও এই মুহূর্তে আমার মাথায় ছিল না। বিকজ আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের ইন্টেন্সিটিটা আসলে এরকম হচ্ছে। একটা চেঞ্জ হলো পারভেজ একটু আগে চেঞ্জ হয়েছে 57তম মিনিটে ওতামেন্দিকে সেন্টার ব্যাক পজিশনে নিয়ে আসা হয়েছে রোমেরোর জায়গায়। আমার মনে হচ্ছে ছোটখাটো কোনো নক হতে পারে, কারণ তিনি ওই অস্ট্রিয়ান ফরওয়ার্ডের সঙ্গে এতবার কোলাইড করেছেন, তাদের দুজনের এতবার ডুয়েল হয়েছে, হতে পারে তিনি খানিকটা অসুস্থ অনুভব করছেন বা একটুখানি ইনজুর্ড মনে করেছেন তাকে। স্ক্যালোনি চেঞ্জটা করেছেন। ওতামেন্দি ইজ ইন গুড ফর্ম এবং আমার মনে হয় যে এই ধরনের একটা ফিজিক্যাল ব্যাটেলে তার মতো একজন লিডারকে বোধহয় পেছনে দরকার। তিনি ফার্স্ট টাইমই চার্জ করবেন এবং তাকে আসলে ফিজিক্যালি বুলি করাটা খুব টাফ হবে। অস্ট্রিয়া একটু আক্রমণ করার চেষ্টায় আছে, তারপরও দেখছি তাদের মুভমেন্টটা অনেক সেন্ট্রাল এবং এটা কিন্তু আর্জেন্টিনার জন্য ইজি টু ডিফেন্ড। তারাও সেন্ট্রালি কিন্তু খুব সহজেই বলগুলোকে রুখে দিচ্ছে। খুব ন্যারো ছোট স্পেস, এখানে আপনার স্পেশাল ফিট থাকা লাগবে ড্রিবল করে বেরিয়ে আসার জন্য। আর আর্জেন্টিনার মোটামুটি 7-8 জন ওই বলের পেছনে থাকছেন, অর্থাৎ খুব বেশি প্লেয়ার আর্জেন্টিনা কিন্তু কমিট করছে না সামনে। এইটা কি আর্জেন্টিনা এরকম কোন স্ট্র্যাটেজি চাচ্ছে যে ঠিক আছে ওদের পায়ে বল রাখছে, জাস্ট ট্রানজিশনাল ফেজের জন্য অপেক্ষা করছে? এবং এখন দেখেন যে পরিস্থিতি, অস্ট্রিয়া তারা বল পায়ে রাখছে ঠিকই, তবে পুরোটাই আর্জেন্টিনার হাফে, তাদের ব্যাকলাইনটাও আর্জেন্টিনার হাফে। এটা কিন্তু রিস্কি। হঠাৎ করে একটা বল যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু দে ক্যান গো ফর এ কাউন্টার। এবং এটা যদিও ক্লিয়ারেন্স ছিল লিসান্ড্রো মার্টিনেজের কাছ থেকে, মোটামুটি কেউ ছিলেন না, জানতেন তিনি, হি ট্রাইড টু ক্লিয়ার ইট অফ। বাট দুজন কিন্তু লার্কিং অ্যারাউন্ড আছেন সেখানে, এখনো লাউতারোও আছেন, মেসিও খুব বেশি নামছেন না। আলমাদাকে নিয়ে ভেরি ইমপ্রেসড। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে মানে এটা আসলে একটা মাস্টার স্ট্রোক আমার কাছে মনে হয়েছে। স্টার্টিং 11-এ আজকে আলমাদা খেলবেন কি খেলবেন না অনেক প্রশ্ন ছিল। আমরা ম্যাচ মোমেন্টাম দেখছি, অস্ট্রিয়া হ্যাজ মোর মোমেন্টাম। ফার্স্ট হাফে শেষেও ছিল এবং সেকেন্ড হাফেও দেখছি তারা বেশ কম্পিট করছে, বল তাদের পায়ে আছে। তবে যেটা বলছিলাম, ইট ইজ আ ট্র্যাপ। মাঝে মধ্যে কিন্তু এটা একটা ফাঁদ, ইচ্ছা করে আপনাকে বলটা দিয়ে বলবে যে তোমরা খেলো, দেখি তোমরা কি করতে পারো। আমার মনে হয় যে এই প্ল্যানেই তো তারা, তাদের যে প্রেসিং ফুটবল, এটাই তো প্ল্যান, যে তারা তাদের হাফে রেখে তারা অ্যাটাকে যাবে। কিন্তু এই কাজটা আর্জেন্টিনা করছে এখন, তাদের হাফে রেখে আর্জেন্টিনা হঠাৎ করে অ্যাটাকে উঠছে। এবং ফিজিক্যাল ফুটবলের কথা আপনি বলছিলেন, সেই জায়গাটাতে আমার মনে হয় যে আর্জেন্টিনা অবশ্যই একটু পিছিয়ে, তো তারা সেই স্ট্র্যাটেজি নিয়েছে যাতে বল ওদের পায়ে থাকলেও, এবং এই যে ফ্রেশ লেগ নামানো, ওতামেন্দিকে নামানো, এটাও একটা মানে পার্ট অফ দ্য প্ল্যান। আমার মনে হয় যে ওই স্ক্যালোনি ওই প্ল্যানটা পুরোপুরি তাদের মতো করে এই মুহূর্তে কিন্তু অ্যাটাকে আর্জেন্টিনা, খুব সম্ভবত মেসি পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলে কাটব্যাক ছিল, একটা শুট হয়েছিল, বাট ইন দ্য এন্ড সেটা ব্লক হয়েছে। পিয়াল, একটা আলমাদার ওই ডামিটা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলা তুমি মনে হয়। আপনি যদি দেখেন যে এই সিনারিওটা যারা মেসি ফ্যান কিংবা মেসির খেলা অনেক বছর ধরে দেখেন তারা রিলেট করতে পারবেন। জর্দি আলবা, লিওনেল মেসি, সেই বিখ্যাত কানেকশন। আপনি যদি এল ক্লাসিকো 2017-র ওই ম্যাচটার কথা দেখেন, জর্দি আলবা ক্রস করলেন, ঠিক বক্সের এইজ থেকে লেফট ফুটেড শট, গোলকিপারের ডান পাশ, কোনা থেকে বল জালে জড়ালো এবং মেসির সেই বিখ্যাত সেলিব্রেশন। ইন্টার মায়ামি থেকে জর্দি আলবা যখন অবসর নিলেন, তখন একটা ম্যাচে এমন হয়েছে যে মেসি ওদিকে থ্রু করেছেন, দেখছেন যে কেউ নেই, এবং ওটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা হয়েছে। সাথে আমি একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস যুক্ত করি, পর্তুগালের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। আলভারেজ ওকে, আসতেছে। পর্তুগালের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। আলমাদা যে ডামিটা দিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো সেই ডামিটা কিন্তু দিতে পারতেন ব্রুনো ফার্নান্দেজকে। ওকে ওকে, আমার মনে হয় এটা কালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, পিয়াল কথা বলছে। ওই জায়গাটা কিন্তু ফার্নান্দেজ ওই গোলটা দিতে পারতেন হয়তো, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বলা হচ্ছে যে খুবই ফ্রি স্পেসে ছিলেন মেসি, যেমনটা ছিলেন। ওই জায়গায় যদি ওই কানেকশনটা বিল্ড আপ হতো, যে আমি একটা তুড়ি বাজাবো, তুমি বলটা ছেড়ে দিবা, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সাধারণত আমরা ক্রিকেটে লিভ ইট লিভ ইট লিভ ইট বলি, ওরকম কিছু একটা, হয়তো মেসি যে রূপকথাটা লিখেছেন আজকে, পর্তুগিজ রোনালদোকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে এই মুহূর্তে, সেটা হয়তো হতো না। ওকে, আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার আগে একটু আপডেট দিয়ে নিই। আমি যেমনটা দেখছিলাম, আলভারেজ খুব সম্ভবত মাঠে নামতে যাচ্ছেন এই মুহূর্তে, নিকো গঞ্জালেজ, এই দুজন মাঠে নামতে যাচ্ছেন এবং এই মুহূর্তে পজিশনটা কিন্তু আর্জেন্টিনা নিয়েছে, অ্যাটাকেও আছে
এবং মোটামুটি চেপে ধরার চেষ্টা পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলেই, বাট আবারও বল ক্লিয়ারেন্স হয়েছে, মোটামুটি চেপে ধরেছে। আমরা আমাদের সহকর্মী তাজনুরের সঙ্গে যুক্ত হতে চাই। তাজনুর, আপনি ঠিক যে জায়গাটাতে আছেন, আমি তো ফেস দেখতে পাচ্ছি, খুব উৎকণ্ঠায় ভরা ফেস, সেইখানকার ইন্টেন্সিটিটা জানতে চাই। আমার মধ্যে উৎকণ্ঠার জায়গাটা আসলে আপনি যেরকম করে বলছেন ঠিক তেমনটা না, বরং সবাই আরও বেশি গোল প্রত্যাশা করছে, যার কারণে এই যে একটু পরপর যে মোমেন্টামগুলো তৈরি হচ্ছে, আর্জেন্টিনা যখনই এই আক্রমণ ভাগে এগিয়ে যাচ্ছে কিংবা গোলবারে খুব কাছাকাছি যাচ্ছে বল নিয়ে, সেই সময়টাতেই আসলে সেই এক্সাইটমেন্ট কিংবা সেই উত্তেজনার জায়গাটা বা সেই উৎকণ্ঠাটি আরও বেশি বাড়ছে। যেমন এই মাত্রই আপনি দেখতে পাচ্ছেন যে যখনই কিনা আর্জেন্টিনা আক্রমণে যাচ্ছে তখনই তাদের মধ্যে সেই আগ্রহ বা সেই প্রত্যাশার জায়গাটি তৈরি হচ্ছে। এবং এই পুরো খেলার মধ্যেই যতগুলো আসলে সুযোগ এরকম তৈরি হয়েছে, যেগুলো হাফ চান্সগুলো তৈরি হয়েছে, পুরোটা সময় আমরা দেখেছি যে এই যে টিএসসিতে এত ভরা একটা ময়দান, ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের যে জায়গাটি, বহু মানুষ আজকে আসলে এই পুরো ময়দানের মধ্যে প্রবেশ করতে না পেরে আশপাশের যেই বড় পর্দাগুলো রয়েছে, বিশেষ করে এপাশে শহীদুল্লাহ হলে একটা পর্দা রয়েছে, বড় পর্দা রয়েছে, ও পাশে জগন্নাথ হলে একটি রয়েছে, মহসিন হলে একটি রয়েছে। এবং আপনি জানেন আমি যে মহসিন হলে আজকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল তারাও খেলা দেখতে এসেছিল। শুধুমাত্র এই যে বিশ্বকাপের যে উন্মাদনা ঢাকা শহর জুড়ে, সেই ব্যাপারটি তারা অবলোকন করতে এসেছিলেন। এবং আমরা এই পুরোটা সময় জুড়ে এই যে একটা ভরা একটা ক্রাউড, একটা ভিড়, সেটির আসলে সাক্ষী হচ্ছি। এবং বলা চলে যে স্টেডিয়ামে বসে খেলা দেখার একটা আলাদা রকমের মজা, কিংবা একজন খেলোয়াড়কে, বিশেষ করে পছন্দের খেলোয়াড়কে সামনে থেকে দেখার যেই একটা আলাদা রকমের আনন্দ, সেটি হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে সবাই মিলে আকাশী নীলকে সমর্থন করা, একসঙ্গে করে এত শত শত মানুষের ভিড়ে খেলা দেখা কষ্ট করে, সেই ব্যাপারটি আসলে একবারে এই সামনে থেকে না দেখলে আসলে সেটি আসলে দূর থেকে বোঝা কিংবা বোঝানো দুটোই বেশ অসম্ভব পর্যায়ের কাজ। তবে প্রত্যেকটি সমর্থক, প্রত্যেকজন দর্শক এই প্রত্যাশাটাই করছেন যে আর্জেন্টিনা এই ম্যাচে আরও স্কোর করবে এবং আর্জেন্টিনা জয় নিয়ে এই ম্যাচটি শেষ করবে, এবং এই ম্যাচে জয় নিয়েই তারা সরাসরি নকআউট পর্বের টিকিট কনফার্ম করবে। একই সঙ্গে এই যে পুরো যে সফরটি রয়েছে বিশ্বকাপের, সেই সফরে আর্জেন্টিনা চূড়ান্তভাবে 2022-এর মতো এবছরও শিরোপা নিয়েই তবেই ঘরে ফিরবে। সামি। তাজনুর, অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি ঠিক কোন জায়গাটাতে আছেন, কারণ আমি পুরোপুরি জনসমুদ্রই দেখতে পাচ্ছি। কারো রিয়াকশন কি নেওয়া যায় কিনা? আমার তো মনে হচ্ছে আপনি ডালাসের বাইরে আছেন কিনা, স্টেডিয়ামের বাইরে আছেন কিনা, এরকম মনে হচ্ছে আমার কাছে। কারো কি রিয়াকশন নেওয়া যায়? কোনো কথাবার্তা শোনা যায়? তারা কেউ কি কিছু বলবেন? সামি, আমি আপনাকে একটু বলে রাখি, আমি আসলে যে বড় পর্দা বা যেই মঞ্চটি বানানো হয়েছে তার ঠিক পেছনের দিকটা রয়েছে এবং একটু কোনাকুনি, যার কারণে এই পুরো সামনের যেই জনসমুদ্র সেইটুকু আসলে দেখাতে পারছি। তবে আলাদা করে ভেতরে, আজকের দিনে ভেতরে ঢুকতে পারা, আলাদা করে কারোর সঙ্গে কথা বলতে পারা বেশ দুঃসাধ্য কাজ। যখন কিনা প্রথমার্ধের বিরতি চলছিল সেই সময়ে গিয়ে আমি আসলে কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এবং তাদের অভিমত জানার চেষ্টা করেছি। কিন্তু এখন আসলে এই ম্যাচ চলাকালীন সবাই আসলে এতটা এক্সাইটমেন্ট নিয়ে বড় পর্দার দিকে তাকিয়ে রয়েছে, এই সময় আসলে তাদের সামনে যাওয়ার এই সাহসটুকু আসলে কোনো গণমাধ্যম কর্মী আপাতত আসলে করছে না। শুধুমাত্র থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কথায় পুরোপুরি বুঝতে পেরেছি যে সেখানকার জায়গাটার আবহটাই আসলে এই মুহূর্তে অস্ট্রিয়া যেমনটা দেখতে পাচ্ছিলাম যে একটা চেঞ্জ করছে। একটু আগে লেফট সাইড থেকে একটা অ্যাটাক ছিল, একটা ক্রস করা হয়েছিল এবং সেই জায়গায় হেডও হয়েছে, বাট সেই হেডারটা গোল পোস্টের উপর দিয়ে চলে গেছে। এমি মার্টিনেজ চেষ্টা করেছিলেন একটু জাম্প করার জন্য, বাট পরবর্তী সময় তাকে আসলে রিচ করা লাগে না। একটা চেঞ্জ এই মুহূর্তে অস্ট্রিয়ার হচ্ছে। পারভেজ, এই মুহূর্তে অস্ট্রিয়ার ডেফিনেটলি তাদের যে প্লেয়িং নেচার আমরা জানি, সেই অনুযায়ী ওকে ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছেন। হ্যাঁ, আলাবা চলে যাচ্ছেন এবং আর্নাউটোভিচকে আমরা দেখছি তিনি ঢুকছেন। গত ম্যাচে গোল পেয়েছিলেন বেঞ্চ থেকে এসে। ডিফেন্সিভ দুটো চেঞ্জ এবং তার জায়গায় দুজন অ্যাটাকার, মানে তিনটা চেঞ্জের মধ্যে দুটো অ্যাটাকিং অপশনে তারা চেঞ্জ এনেছে। আর্নাউটোভিচ ওয়ান টাচে খুব ভালো খেলেন, ইভেন পেনাল্টি এরিয়া অনেকগুলো গোল দেখলাম যে ওয়ান টাচ অনেক ভালো, তিনি ফিজিক্যালি অনেক স্ট্রং, সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচের দিকে আছে। সো ওই যে প্রেসিং এর শুরুর পয়েন্টটা তিনি ইউজুয়ালি হন। তো তার মধ্যে একটা ন্যাস্টি স্ট্রিকও আছে, তিনি হুটহাট এমন সব ফাউল করেন, রেড কার্ড অফেন্স হয়ে যায়, মানে খুব মাথা গরম একজন প্লেয়ার। তো দেখা যাক এই জায়গায় সেটা অস্ট্রিয়ার জন্য কাজেও লাগতে পারে, কারণ দে নিড সাম ফিজিক্যালিটি। এখন এই যে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি ইভেন কিপারকেও চার্জ করছেন, তার পুরো এনার্জিটা কিন্তু তিনি ঢেলে দেবেন এই জায়গায়। তবে আর্জেন্টিনাও আমার মনে হয় সময় মতো মাস্টার স্ট্রোকটা খেলেছে, জাস্ট অ্যারাউন্ড 60 মিনিটস অড
তারা কিন্তু সেই চেঞ্জগুলো করেছে যে দুজনের আসলে এই ম্যাচে স্টার্ট করার কথা ছিল। আলমাদার জায়গায় নিকো গঞ্জালেজ এবং হুলিয়ান আলভারেজ লাউতারোর জায়গায় এই দুজনকে কিন্তু 60 মিনিটের পর 30 মিনিট খেলার জন্য নামিয়ে দিয়েছেন স্ক্যালোনি। এবং গঞ্জালেজের বিষয়টা ইন্টারেস্টিং, তার খুব একটা গতি নাই, তিনি যে কাট ইন করে খুব বেশি পেস দেখান সেরকমও না, বাট তার মধ্যে একটা রিলায়েবিলিটি ফ্যাক্টর আছে যে তিনি সঠিক সিদ্ধান্তগুলো নেন, যে পাসটা তিনি দেবেন যাকে দেবেন সে পাসের ওজন বেশ ভালো, এই কারণে গতি কম থাকার পরও কিন্তু তাকে লেফট সাইডে আর্জেন্টিনা বা স্ক্যালোনি অন্তত প্রেফার করেন। অনেকেরই অপছন্দের খেলোয়াড় তিনি, তারপরও স্ক্যালোনির বিশ্বাস তার উপর আছে কারণ তিনি কাজে লাগেন এই জায়গাটায়। একটা হাইড্রেশন ব্রেক হচ্ছে। ওকে রঞ্জন, হাইড্রেশন ব্রেকটা যখন হচ্ছে সেকেন্ড হাফে এখন পর্যন্ত যে খেলা দেখলেন, ডেফিনেটলি অস্ট্রিয়ার ইন্টেন্সিটি অনেক ভালো আছে, আর্জেন্টিনাও তাদের স্ট্র্যাটেজি অবলম্বন করার চেষ্টা করছে। সোফার কি মনে হচ্ছে, চ্যালেঞ্জ কতটুকু দিচ্ছে এই মুহূর্তে? চ্যালেঞ্জ পুরোপুরি আর্জেন্টিনা দিচ্ছে অস্ট্রিয়াকে, কারণ তাদের যে ইনিশিয়াল প্ল্যান সেই প্ল্যানে তারা কাজ করতে পারেনি। হ্যাঁ, পেনাল্টি মিসের পর তারা তারপরও স্বপ্ন দেখেছিল, স্পিডটা তখনও ছিল, কিন্তু এই যে সেকেন্ড হাফে আবারও এই শেষ 30 মিনিটের জন্য স্ক্যালোনি আবার একটা ফার্স্ট 11-এর মতো তৈরি করে ফেলেছেন এর মধ্যে, সুতরাং আবারও তারা স্ট্রং। সুতরাং একটা হাইড্রেশন ব্রেকের পর হয়তো দেখবো আর্জেন্টিনা তাদের পূর্ণ রিদমে খেলছে এবং ফ্রেশ লেগ তারা দেখলো এর মধ্যে কেউ গোলও করে ফেলতে পারেন মেসি না পেলেও। আমি একটু এই ক্রেজিনেসটা সম্পর্কে বলতে চাইছি, আমি যেহেতু এখন হাইড্রেশন ব্রেকটা চলছে, মানে দেখেই আপনি যেমন বললেন ক্রেজি, এই গোলটার সময়ও কিন্তু লিওনেল স্ক্যালোনিকে আমরা দেখছিলাম যে ডামি কিংবা ছেড়ে দেয়া আলমাদার, সেটার পরে তিনি হাত দিয়ে নিজেই বিশ্বাস করছিলেন না, তার তো এক্সপ্রেশন অত নেই, হাত দিয়ে তিনি বলছেন এইটা কি হলো, ক্রেজি আর কি। তো এই বিষয়টা সেরকম আমার মনে হচ্ছে যে মানে বিশ্বকাপ হচ্ছে ইউএসএতে কিংবা মেক্সিকানরা অনেক সেলিব্রেট করছে কিংবা কানাডায় হচ্ছে, কিন্তু সম্প্রচার যদি আপনি বলেন সেটা মনে হয় শুধু বাংলাদেশে হচ্ছে এরকম। আপনি বিশ্বের আর কোন জায়ান্ট স্ক্রিনে এই পরিমাণ যতদূর চোখ যায় আপনার সেখানে মানুষ আর মানুষ, আর্জেন্টিনার দিনে আর্জেন্টিনার জার্সি পরা, ব্রাজিলের দিনে ব্রাজিলের জার্সি পরা, মানে ফুটবলটাকে সেলিব্রেট করে বিশ্বকাপের মঞ্চে চলে যাওয়া একটা দেশ বাংলাদেশ, এইটাকে আসলে আমরা নিজেদেরকে আসলে এটা মানে সেলুট জানানো উচিত যে যারা ফুটবল ভক্ত রয়েছে। এবং সেই জায়গাটা থেকে সেই ট্রানজিশনেই আমরা একদম বাংলাদেশের সেন্টার পয়েন্ট থেকে নর্দার্ন পয়েন্টে যেতে চাই। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, একটু দেখতে চাই রংপুরে সেই ক্রেজটা কেমন রয়েছে। আনবিলিভেবল। আমি আপনার পেছনে যেমনটা দেখতে পাচ্ছি, অনেক মানুষ, অসংখ্য মানুষ, অবশ্যই তারাও এনজয় করছেন। আমরা একটু আগে টিএসসি তে যুক্ত ছিলাম। রংপুরের কি অবস্থা জানাবেন? মান্নান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে সেটি কিন্তু আমরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে যারা আর্জেন্টাইন ফ্যান্স আছেন তাদের মধ্যে আমরা দেখছি, এবং অর্থাৎ পুরো পাবলিক লাইব্রেরি যে মাঠটি আছে সেই পুরো মাঠটি কিন্তু একেবারে আর্জেন্টাইন যে ফ্যান্স আছে তাদের দখলে এখন। এবং আপনি জানেন যখন 38 মিনিটে যখন তারা এই লিওনার্দো মেসি যখন এই গোলটি করে, তখনকার যে দৃশ্যের কথা যদি আপনাকে বলি যে পুরো মাঠে ফানুস উড়ানো হয়েছিল এবং পটকা বাজানো হয়েছিল। আমি আপনাকে যে তথ্যটি দিতে চাই, যেটি এরই মধ্যে জানেন যে 38 মিনিটের যে যখন গোলটি তখন করে মেসি, তখন এই রংপুরের যে জায়গাটি, অর্থাৎ সে তো এখন 17টি গোল করলো এবং তার এখন বিশ্ব রেকর্ড হয়ে গেল। আর যে বিষয়টি হচ্ছে যে এখানে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই এলইডি পর্দায় রংপুর পাবলিক লাইব্রেরি যে মাঠ আছে সেই মাঠে এটি দেখানো হচ্ছে। আরেকটি বিষয় যে এখানে যে ব্রাজিল যে ফ্যান্স ক্লাব আছে, আর্জেন্টাইন যে ফ্যান্স ক্লাব আছে, দুই পক্ষই কিন্তু এখানে আয়োজন করেছে। এবং আমরা দেখেছি যে শুধু যে আর্জেন্টাইন ফ্যান্সরাই আছে এখানে তা নয়, এখানে আছেন যারা ব্রাজিলের ফ্যান্সরাও আছেন জার্মানির ফ্যান্সরাও আছেন স্পেনের ফ্যান্সরাও আছেন। অর্থাৎ এখানে একটা সম্প্রীতির যে একটা বন্ধনের কথা বলি আমরা রংপুরে, সেটিও কিন্তু এখানে স্পষ্ট হয়ে ওঠে। আমি একজন এর কাছে একটু শুনতে চাই, আপনার কাছে একটু শুনতে চাই যে কি অবস্থা বলেন। অবস্থা তো এখন পর্যন্ত একটা গোল দিয়েছে এবং বারবারই গোল দেওয়ার চেষ্টা করতেছে আর্জেন্টিনা, আপনারা দেখছেন। যদিও অস্ট্রেলিয়া আর্জেন্টিনা খেলা হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে, এই লড়াইয়ের মধ্যে আমার মনে হচ্ছে আর্জেন্টিনা আরো যে সুযোগগুলো পেয়েছিল গোল দেওয়ার হয়তো মিস করছে। এখন যে 72 মিনিট দেখতেছি, আরো যে সময় আছে, আমরা মনে করতেছি এখনো আর্জেন্টিনা 2টা থেকে 3টা গোল দেবে। তারা খুশি কিনা? আমরা খুশি, অবশ্যই খুশি। আর্জেন্টিনার একজন ফ্যান তিনি যেটি বলছিলেন যে তিনি আরো গোলের আশা করছেন। আমরা রংপুরের যে পাবলিক লাইব্রেরি যে মাঠটি আছে, শুধু এই মাঠটিতে নয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ নগরীর অন্তত 31টি পয়েন্টে বড় পর্দায় এই খেলা দেখানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এই জায়গায়। এবং এখন যেটি হচ্ছে যে উৎসব মুখর একটা পরিবেশ,
এবং এত আর্জেন্টিনান যারা ফ্যান্স আছেন তারা এত বেশি উৎসাহী মানে উৎসব মুখর হয়েছেন যেটি আসলে কল্পনারও বাইরে। সামি, থ্যাংক ইউ সো মাচ মান্নান, আপনি বলছিলেন এবং এই জায়গাটাই মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার পিয়াল। আমি যখন দেখছিলাম সেই জায়গাটা, মান্নান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কয়েকটা হলুদ হলুদ দেখা যায়, আস্তে আস্তে হলদিয়া পাখি দেখা যায়। সো আলটিমেটলি দিস ইজ দ্য ক্রেজিনেস। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বা কোনো ওই থাকে না যে একটা রেশারেশির জায়গাটা আমরা চিন্তা করি ডিরেক্ট একটা কনফ্রন্টেশন হবে, সেরকম কোনো কিছু কিন্তু সেখানে হচ্ছে না। খুব ভালো লাগলো আমার কাছে দেখে, রাইট? পারভেজের শ্বশুরবাড়ির এলাকা, ও এজন্যই মনে হয় সম্প্রীতিটা একটু বেশি, ফুটবলের প্রতি প্রেম বেশি। আমারও দেখে খুব ভালো লাগছিল যে তবে এরকম এটা তো কিছু একটা থাকেই, আমাদের ফ্যামিলিতেও থাকে যে কেউ হয়তো জার্মান সাপোর্টার, কেউ হয়তো ব্রাজিল, কেউ হয়তো আর্জেন্টিনা। আরেকটা ব্যাপার আপনি হয়তো খেয়াল করেছেন, মাত্রই একটা গোল ভালো miss হয়েছে, গোলের হ্যাঁ। চান্স ছিল আর্জেন্টিনার, মেসির মেসির corner। কর্নার ছিল, হেডে ঠিকঠাক রাখতে গঞ্জালেস, পারেননি। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা এই মুহূর্তে ডেঞ্জার জোনে আছে। আপনি যদি কাতার ওয়ার্ল্ড কাপটা খেয়াল করেন, 3টা ম্যাচে এমন হয়েছে যে 70 মিনিট কিংবা ওই মিনিটের পরে গিয়ে আর্জেন্টিনা গোল খেয়েছে, ড্র নেদারল্যান্ডসের খেয়েছে। সঙ্গে ম্যাচটা। নেদারল্যান্ডস, Even ফ্রান্সের অস্ট্রেলিয়া, সঙ্গে final। অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু এমি মার্টিনেজ ওই সেভটা না দিলে আমি জানি না ওয়ার্ল্ড কাপ হয়তো আর্জেন্টিনা জিততো কি জিততো না, ফ্রান্স পর্যন্ত হয়তো যেতেই হতো না। এই ম্যাচটা কিন্তু ওই জোনে ঢুকে গেছে, একটা গোলের লিড আপনি মানে ক্রিকেটে ওই যে 30-40 রানের লিডের মতো, যেটা যে কোনো সময় হয়তো ওটাকে বড় করে ফেলা যায়, ওটাকে ব্যাক করে নেওয়া যায়। এই জায়গাটায় আর্জেন্টিনা ডেঞ্জার জোনে আছে। এবং লাস্ট 20-25টা মিনিট আপনি যদি খেয়াল করেন, অস্ট্রিয়া কিন্তু গোছানো ফুটবল খেলছে, তারা জানে তারা কি করতে চায়। এবং পারভেজ যেটা বলছিলেন যে সেই অনুযায়ী চেঞ্জও তারা করেছে, অনেক বেশি হাই প্রেসিং কিন্তু আমরা লাস্ট 5 থেকে 7 মিনিটে দেখতে পাচ্ছি, হাইড্রেশন ব্রেকের একদম আগে থেকে। সো আর্জেন্টিনা এই জায়গাটায় ডেঞ্জার ওকে, জোনে এই মুহূর্তে আছে। কাকে এটা ফালাই দিল, মানে চোখে আমি দেখতে পারি এনজো ফার্নান্দেজকে ফেলে দিয়েছে, তাই তো? ওকে, একটু আগে একটা এই সেই চান্স ক্রিয়েট cornerটা, হয়েছিল, একটা কর্নার কিক, ওপেন নেট ছিল এই জায়গাটায়, এই লেভেলে গোল করা নিকো উচিত। গঞ্জালেস। নিকো গঞ্জালেস হেডটা করেছিলেন। সো ওই জায়গাটাতে কর্নারটা নিয়েছিলেন মেসি কর্নার নিয়েছিলেন, নিকো গঞ্জালেস হেড করেছেন, বাট সেই জায়গাটা মিস করেছেন। এনিওয়েজ, আমরা খেলাটা দেখছি, বাট ইন দ্য মিন টাইম আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপ কার্নিভালে আছি, প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যার। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। ইন দ্য মিন টাইম আমরা ম্যাচ দেখছি। ওয়েলকাম ব্যাক, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যার। আমরা দেখছি এখন পর্যন্ত 1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। কত মিনিটের খেলা হয়েছে শেষ? 78 মিনিট, অর্থাৎ পারভেজ ডেঞ্জারাস পিরিয়ড কিন্তু শুরু হয়ে গেছে একেবারেই। এবং এই 1-0 লিডটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। যখন 1-0 গোলের থাকে তখন সময়ও নিচের দিকে যখন আসতে থাকে, আপনি কিন্তু ভয় পাবেন। আপনার কাছে আপনি কনফিউজ হবেন বেসিক্যালি, আপনি কি দ্বিতীয় গোলের জন্য যাবেন নাকি এই গোলটাই ডিফেন্ড করবেন। সো এই কনফিউশনটাই ব্যবহার করতে পারে অস্ট্রিয়া। খুব ভালো একটা এরিয়াতে তারা বলটাও উইন করেছে, বলটা রাখতেও পেরেছে। তবে ওই তো দিন শেষে ইটস অল অ্যাবাউট এমি মার্টিনেজ। আবারও এসে উদ্ধার করলেন, মাথায় ব্যথা পেলেন, একটু ট্যাকটিক্যাল একটা লে অফ হতে পারে সেটা। পারভেজের আউটিংটা আগে হলে কি ডেঞ্জারটা এড়ানো যেত কিনা? এমির অনেক লং বল ছিল। আমার মনে হয় যথেষ্ট ভালো সময় তিনি বেরিয়েছেন। তবে অস্ট্রিয়া যে কিভাবে রাইট ফ্ল্যাঙ্ক থেকে এভাবে ঢুকে গেল, এটা একটা কনসার্নের জায়গা। কারণ মেদিনা সেই জায়গাটা খেলছেন, এক্সপেকটেশন হবে যে তিনি ভেতরে ঢোকার আগে তাকে আটকে দেওয়া হবে। এবং আবারও কিন্তু দেখছে ওই আর্নাউটোভিচ, মানে তিনি ফিজিক্যাল হতে খুব পছন্দ করেন, তিনি এসে আপনাকে মারবেন, বল না পেলেও তিনি জানাবেন যে আমি কিন্তু ছিলাম এখানে, একটা ফিল করতে হবে আপনাকে ফিজিক্যালি। মার্টিনেজ উঠে দাঁড়িয়েছেন, উইচ ইজ গুড। কনকাশন কোনো প্রোটোকল থাকতে পারে মাথায়, যদিও মনে হয়েছে যে সংঘর্ষটা মাথায় হয়নি, তিনি হাত দিয়ে এই বিশ্বকাপের একটা নিয়মের মতো দর্শকদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে কনকাশন সাব যদি কেউ করে, সেই কনকাশন সাবটা কিন্তু আসলে মূল সাবের অন্তর্গত না। সেটাও কিন্তু ফিফার তরফ থেকে বলা হয়েছে, কারণ কনকাশন জিনিসটা এতটাই ডেঞ্জারাস, ক্রিকেটে আমরা দেখেছি। সো আলটিমেটলি যদি কারো 5টা সাবস্টিটিউট শেষ হয়ে যায়, তারপর কোন একজন প্লেয়ার মাথায় ব্যথা পান, সেক্ষেত্রেও তাকে চাইলে কিন্তু সাবস্টিটিউট করতে পারবে টিমগুলো। ঠিক এই মুহূর্তে ডান দিক থেকে আর্জেন্টিনার একটা আক্রমণের চেষ্টা একদম সেন্টার সার্কেলের কাছাকাছি অঞ্চলে, বাট প্রেসিংটা খুব ভালো হচ্ছে অস্ট্রিয়ার সেই জায়গাটাতে। রঞ্জন, সবকিছু মিলে একটু শঙ্কা কি কাজ করছে কিনা আর্জেন্টিনা এটাকে বা প্রান্ত দিয়ে, সুতরাং গঞ্জালেস, হ্যাঁ আমরা দেখছি তিনি ক্রস করতে গিয়েছিলেন, তবে ডিফেন্ডারের পায়ে লেগে পরবর্তীতে গোলরক্ষকের কাছে অস্ট্রিয়ার, সুতরাং সেই আক্রমণটা বৃথা গেল আর্জেন্টিনার। হ্যাঁ, একটা তো শঙ্কা, যেমনটা পারভেজ কিংবা পিয়াল বলছিলেন, যে এই সময়টাতে 1 গোলের লিড আসলে যে কোনো সময় শোধ হয়ে গেলে বিপদ, কারণ আপনি আর সময় পাবেন না এটা শোধ করার, খেলা হয়তো ড্রয়ে নিষ্পত্তি হবে। সুতরাং এই জায়গায় গোল করতে যাবেন নাকি ডিফেন্ড করবেন, এই শঙ্কাটাও থাকে। এবং এই কারণে অনেকক্ষণ পরে দেখলাম আর্জেন্টিনা একটা অ্যাটাকে যেতে পেরেছে। ইন দ্য মিন টাইম অস্ট্রিয়া আবার বেশ কয়েকটা গোছানো অ্যাটাক করার চেষ্টা করেছে, যেটা গোল হলেও হতে পারতো। তো আমরা 81 মিনিট যেহেতু শুরু হয়ে গেছে, যে কোনো কিছু এখনও ঘটতে পারে। তবে হ্যাঁ,
আর্জেন্টিনা যে এখান থেকে গোল দিতে পারবে না আর সেটাও না, দেখা যাক। একটা অ্যাটাকে কিন্তু গিয়েছে অস্ট্রিয়া, তবে শেষ পর্যন্ত ভালো ক্লিয়ার block। করতে পেরেছে। ভালো মেদিনা ব্লকটা করেছেন এবং আজকে তার জন্য খুব ইন্টারেস্টিং একটা দিন। তিনি হলুদ কার্ডও খাচ্ছেন, অ্যাসিস্টটাও দিচ্ছেন, যেখানে মেসির রেকর্ড গোল হয়েছে তার নামটা কিন্তু হিস্ট্রি বুকে লেখা হয়ে গেছে। মানে আলমাদার নামটা লেখা হবে না, আনফরচুনেটলি ডামিটা করেছেন, তার কোনো কিন্তু assist এ ফিজিক্যাল মেদিনার প্রেজেন্স নামটা নাই, লেখা বাট হবে। মেদিনার নামটা থাকবে। এবং ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স, তার উইকার ফুট দিয়ে তিনি বলটা ক্লিয়ার করেছেন, যে কারণে অফ ব্যালেন্স হয়ে পড়ে একটু ব্যথাও পেলেন। একটা হার্ড ফাইট, আর্জেন্টিনা দেয়ার ফাইটিং রিয়েলি হার্ড। এবং আরেকটা ব্যাপার আমাকে খুব ইমপ্রেস করছে, টু বি অনেস্ট। মানে একটা ব্যাপার বুঝি যে লিওনেল মেসিকে কিন্তু আলজেরিয়ার ডিপলকে ম্যাচটাতে কি বসানো হচ্ছে? দেখা যাক, ডিপল নন, এখানে মেদিনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মেদিনা চলে যাচ্ছেন, ডিপলকেও- ডিপলও চলে যাচ্ছেন, দুজনই চলে যাচ্ছেন, মেদিনা দুজনে এবং এমনি করে ডিপল হাঁটতেছে চলে যাচ্ছেন। একটু মন খারাপ বোধহয়। তালিয়াফিকোকে কি দেখছি? ইয়েস, তালিয়াফিকো মেদিনার জায়গায় এসেছেন পারাদেস এবং পারেদেস চলে এসেছেন। অর্থাৎ যেই দুইজন প্লেয়ার ইনজুর্ড ছিলেন তাদেরকে গেম টাইম দেওয়া হচ্ছে, তার মানে তারা আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। বাট তবে একটা ইজ কর্নার, নট ইট টু মাচ রিস্কি? কারণটা হচ্ছে যে কতটুকু তারা ম্যাচ ফিট আছেন সেটাও তো এখন পারাদেস অনেক বেশি ফিজিক্যাল, এই জায়গাটায় পারাদেসকে দরকার। এবং পারাদেসকে আপনি যদি বিগ ইভেন্টগুলোতে দেখেন, আপনি যে কোনো ম্যাচের কথা বলতে পারেন, মিডফিল্ডের যে জোনটা, সেই জোনটার থেকে অনেক বেশি স্লাইড ট্যাকেল তিনি করেন। এবং বলগুলো আমরা যেটা গ্রামের ফুটবলের ভাষায় বলি যে একজন চার্জ করবে আরেকজন হোল্ড করবে, সেই চার্জের রোলটা পারাদেস কিন্তু প্লে করে থাকেন এবং তিনি খুবই অ্যাগ্রেসিভলি সেটা প্লে করে থাকেন। এই জায়গাটায় পারভেজ যে পয়েন্টটা বলেছেন যে অস্ট্রিয়া অনেক বেশি অ্যাগ্রেসিভ ফুটবল খেলছে, যদি আপনি এটার কাউন্টার পাঞ্চ দিতে চান, সামওয়ান লাইক পারাদেস আপনার দরকার। এবং ওতামেন্দি যখন আছেন এই জায়গাটায়, এটা একটা ভালো ইনক্লুশন হবে বলে মনে হচ্ছে শেষ 10-15 মিনিটের জন্য। ওকে, এই জায়গাটা আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স বলি তাহলে ডুয়েলস ওয়ানের ক্ষেত্রে কিন্তু অস্ট্রিয়া এখন পর্যন্ত এগিয়ে আছেন। 51% ডুয়েলস তারা ওয়ান করেছেন এবং বল পজিশনেও কিন্তু একেবারে টায় 52-48% এরকম। একটু আগে পারভেজ ওই যিনি নামলেন ওই কাকা যে সাদা চুল, হ্যাঁ, আর্নাউটোভিচ, হ্যাঁ, মানে ওনার যে ওয়ান টাচের যে গোলগুলো আমি দেখেছি, আসলে সত্যি কথা বলতে ডেফিনেটলি একটা ফ্যাক্টর হতে পারে। এবং যেভাবে আসলে অস্ট্রিয়া এই টাইমটা অ্যাটাক করছে, একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাবার। পিয়াল যেটা বললেন যে দুটা একদম ট্যাকটিক্যাল চেঞ্জ আর্জেন্টিনার, ঠিক এই মুহূর্তে ফিজিক্যালিটির জন্যই কিনা? তা আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা তারা কিন্তু তাদের 5টা চেঞ্জ করে ফেলেছে। ওতামেন্দি, আলভারেজ, নিকো গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, তালিয়াফিকো ঢুকেছেন। তার মানে কি? So, no তার মানে Simone। হচ্ছে মেসি খেলবেন 90 মিনিট। তিনি যে লাস্ট করছেন এতটুকু, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ সারপ্রাইজিং। আমরা কেউ আসলে ভাবিনি যে মেসি প্রত্যেকটা ম্যাচের পুরো 90 মিনিট খেলার মতো অবস্থায় আছেন, বাট তিনি কিন্তু অনেকভাবে আমাদের অবাক করছেন। to be ভাই বোনের honest। দুইটা না হলে উঠবে না, অবাক করছেন। এবং ওঠার সময় নেই, দুইটা না, দিয়ে মানে সেটাই, এটা অদ্ভুত একটা ব্যাপার যে মেসি এখনো মাঠের মধ্যে আছেন এবং প্রবাবলি তাকে ওই অ্যাটাকিং আউটলেট হিসেবেই চিন্তা করে স্ক্যালোনি হয়তো নামাননি, যে ঠিক আছে আমাদের হয়তো আরেকটা সেকেন্ড গোল আসতে পারে, বিকজ অস্ট্রিয়া পুরোটাই আমাদের হাফে খেলছে। এই গত 3-4 মিনিট ধরে কিন্তু অস্ট্রিয়ান কোনো ডিফেন্ডারকে তাদের হাফেই দেখছি না, পুরোটাই আর্জেন্টিনার হাফে খেলা হচ্ছে। তারা একটা অপেক্ষায় আছে, আর্জেন্টিনা একটা অপেক্ষায় আছে, কোনোভাবে একটা লুজ বল পেয়ে গেলে বা একটা ভুল টাচ থেকে যদি আর্জেন্টিনা বলটা পেয়ে যায়, প্রবাবলি একটা কাউন্টার আসবে এবং সেখানে ডেফিনেটলি মেসিকে দরকার হবে ওই টেলিং পাসটা দেওয়ার জন্য। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি আছে আর্জেন্টিনার, কারণ নিকো গঞ্জালেসকে দেখছি সবচাইতে আগুয়ান অবস্থানে আছেন, আর হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু বলের পেছনে থাকার চেষ্টা করছেন। তিনি ওই ডিফেন্ডারদের সঙ্গে থেকে রান নেওয়ার প্রস্তুতিতে নেই, তিনি ডিফেন্সিভলি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এই দলটাকে। টালিয়াফিকোর এন্ড থেকে অস্ট্রিয়া একটু মনে হচ্ছে আক্রমণ করতে চায়, কারণ তিনি মাত্র নেমেছেন এবং ইনজুরি থেকে এসছেন। সুতরাং অস্ট্রিয়া ডান দিক থেকে আক্রমণ করলে তাদের জন্য একটা সুবিধা থাকতে পারে, ক্রসেস দেওয়ার সম্ভাবনা বেশি। বাট আমরা কিন্তু এখনো সেই 6'7" স্ট্রাইকার কিন্তু মাঠে দেখলাম না। তারা কিন্তু উইমারকে নামিয়েছে, যিনি একজন মিডফিল্ডার, মিডফিল্ডে পরিবর্তন এনেছে, বাট ওই স্ট্রাইকারকে তারা নামায়নি। এই মুহূর্তে আর্জেন্টিনা খুব সম্ভবত বল পজিশন নেয়ার চেষ্টা করছে, কারণ ট্রানজিশনাল ফেজটার জন্য হয়তো বা ওয়েট করছে। রঞ্জন, কি মনে হচ্ছে? তবে অস্ট্রিয়া আসলে সামি ভাই, আমার মনে হয় যে তারা মরিয়া, তারা দ্বিতীয় কিছু ভাবছে না, তারা একটা গোল চায়। তার জন্য তারা একটু রিস্ক নিলেও নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সবাই উপরে উঠে আসছে, কিপার আমরা একটু আগে দেখলাম অনেক উপরে উঠে খেলছে, তো একটা হঠাৎ আক্রমণেও যদি আর্জেন্টিনা যায় সেটা পরের ব্যাপার, আগে তারা স্কোর করতে পারে কিনা, কারণ তারা তো অলরেডি ম্যাচটা হাঁটছে, তো তারা শেষ দিকে জিততে না পারলেও ড্রটা এখন করা যায় কিনা সেটার জন্য মরিয়া। এটা ওই একদিক থেকে তাদের জন্য তো তাদের প্ল্যান ওটাই, তবে আর্জেন্টিনার জন্য একদিক থেকে একটা অ্যাডভান্টেজ আসতে পারে ওই যে হঠাৎ করে একটা, এবং লিওনেল মেসি এখনো আছেন, সেই যে শেষ ম্যাজিকটা সেটা যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখন পর্যন্ত আসলে স্কোর গোল যদি 1-0 আপনি এগিয়ে থাকেন, আপনি এগিয়েই আছেন, মানে গোল তো নট এ ম্যাটার অফ জোক, তাই না? একটা চেঞ্জও এসছে, অস্ট্রিয়া একটা চেঞ্জ করেছে, তারা মিডফিল্ড ক্রিয়েটিভিটি এনেছে, চুকুয়া মেকা
বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ার, প্রিভিয়াসলি চেলসির একাডেমির প্লেয়ার, তাকে নামানো হয়েছে। হি হ্যাজ হাইট, হি হ্যাজ ফিজিক্যালিটি, পেসও আছে। দেখা যাক কোনোভাবে কোনো ইম্প্যাক্ট তিনি রাখতে পারেন কিনা। পিয়াল, খেলাটা দেখে কি কোনো অংশে মনে হচ্ছে যে আর্জেন্টিনা ভার্সাস বুন্দেসলিগা? অনেকটা এরকমই। আপনি যখন ওই অস্ট্রিয়ার জার্মান বেশিরভাগ বেল্ট player-ই যেটা আমরা বলি, অস্ট্রিয়া, জার্মানি, পোল্যান্ড, ওই জায়গাগুলোর যে প্লেয়ারগুলো আপনি বেশিরভাগই দেখবেন, কিংবা ওই জায়গার যারা লিগ খেলে আসেন, যেমন গোলটা মনে হয়ে গেল, গোলটা মনে হইলো, গোলটা মনে হইলো, Oh my God! গোল হইলো। আরে দুইটা শট পর দুইটা শট রুকে ওটা যেটা- কে ওইখানে? নিকো গঞ্জালেস যেটা মনে হয়। হতে পারে সামি, এখন তো আর্জেন্টিনা অনেকটা ডিফেন্সিভ ব্লকে চলে গিয়েছে। সো ওই মাইন্ড Counter সেটআপটা কিন্তু ডিফেন্সিভ মাইন্ড সেটআপই রয়ে গেছে, অনেক বেশি। ওকে একটা clear- কাউন্টার Counter অ্যাটাক। ও হেডে ক্লিয়ার হয়েছে আংশিক, আর্নৌটোভিচ হেডারটা মারতে চাইলো, এখনো লাভ এখনো হয়নি। এখনো বল ক্লিয়ার হয় নাই ওই এখনো জায়গা পুরোপুরি থেকে। ক্লিয়ার হয়নি। এখনো দে আর জাস্ট ট্রাইং টু প্রেস, হ্যাঁ ট্রাইং টু গো হ্যাঁ, হার্ড। এটা কি আছে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে এখন ডেঞ্জার পুরোপুরি ডেঞ্জার সামি, এখানে আসতে পারে গোল। Cross এইবার একটা এইবার আসতে আসলে পারে। দেরি হয়ে গেল। এই যে। এবং বুঝলাম না পিয়াল মুখ লাগাইতেছে কেন? এতক্ষণে তো এই যে অলমোস্ট বাস পার্ক, হ্যাঁ এবার এই যে ক্লিয়ার। আমি কেন বলছিলাম, আপনি যদি খেয়াল করে এখনো আছে। দেখেন, আর্জেন্টিনার যারা ডিফেন্ডাররা ছিলেন তারা খুবই এলোমেলো ছোটাছুটি করছিলেন, কিন্তু 3-4 জন একটা বলের পেছনে, এইসব জোনে আপনি এইভাবে ছোটাছুটি করতে আচ্ছা, পারবেন না। কত মিনিট বাকি আছে এখন এখন পর্যন্ত? 87 চলে, 3 মিনিট বাকি তার প্লাস মানে এক্সট্রা টাইম। 3 মিনিট বাকি প্লাস Regulation। এক্সট্রা টাইম। 6 মিনিট অন্তত পাওয়া তার যাবে, মানে কারণ আমরা 9 মিনিটের 10 মতো মিনিট খেলা আমরা হবে। তার মানে আমরা ওয়ার্ল্ড কাপ কার্নিভালটা টানতে পারছি না। কেন বলছিলাম যে আমরা চাইলে টানতে পারতাম, Oh my কিন্তু আমি God! চিন্তা করছিলাম যে ম্যাচটা হ্যাঁ। শেষ হওয়া পর্যন্ত টানবো কিনা, বাট সেটা আসলে সম্ভব না। যেহেতু আমার মনে হয় যে আজকে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমাদের খেলা দেখাটা বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের এই কনভারসেশনটা ওয়াচ অ্যালংটা আপনারা এনজয় করেছেন, এবং এনজয় করারই কথা আমরা আজকে একটু অন্যভাবেই সাজানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।